নিজেকে অনেক অসহায় বলে মনে হচ্ছে। তে কাঁদতে চায় না, কিন্তু সে পারল না। তে সেই গাছের সামনে যেতেই হাঁটু গেড়ে বসে পড়ল এবং তের চোখ যেন বাঁধি মানছে না। গাছটির এখন অনেক বয়স হয়ে গেছে এবং চারদিকে ডালপালাও বেরিয়ে গেছে। তে অনেক বেশি যন্ত্রণা অনুভব করছে, কেননা তে নিজেও জানে না জাঙ্কুক তার জন্য এই গাছের নিচে কত বছর অপেক্ষা করেছে। তে নীরবে কাঁদতে লাগলো, কারণ তের জাঙ্কুকের সাথে কাটানো স্মৃতিগুলোর কথা অনেক বেশি মনে পড়ছে এবং কি তে সেই গাছে তাদের খোদাই করা নামও দেখতে পেল। তে জাঙ্কুককে আর জাঙ্কুক তেকে ভালোবাসে। তে বুঝতে পারেনি যে এত সুখের স্মৃতিতে তার কান্না করতে হবে। জাঙ্কুক, আমি দুঃখিত, আমি সত্যিই দুঃখিত। তে মুখ বুজে কান্না করছিল, যার কারণে তে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। তে নিজের চোখে সবকিছু দেখে এখন তের এত বেশি কষ্ট লাগছে যে এগুলো তে সহ্যই করতে পারছে না এবং তের অন্যরকম অনুভূতি হচ্ছিল। হঠাৎই তের জাঙ্কুকের দেওয়া চিঠিটার কথা মনে পড়ল। যেদিন জাঙ্কুক থেকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল সেদিন জাঙ্কুক চিঠি দিয়েছিল। তে চিঠিটা বের করলো, কিন্তু পুরো খালি, কিছুই নেই। কিছু লেখা নেই কেন? এটা কিভাবে হতে পারে? জাঙ্কুক কি তাহলে আমাকে ভুল চিঠি দিয়েছিল? তখন তের মোবাইলে একটা ফোন আসে এবং ফোনটা গুরুত্বপূর্ণ বলে তে সেখানে চলে যায়। আসলে তো তে প্রিন্সিপাল ম্যামের রুমে এসেছে। গুড মর্নিং তে, আমি শুনলাম তুমি আমার সাথে কোনো ইম্পর্টেন্ট কথা বলতে চাও। আর সেটা কি? আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি ম্যাম, আমি এই কোর্স কমপ্লিট করতে পারবো না। আমি অন্য বিষয় নিয়ে পড়তে চাই। এটা আমি কি শুনছি তে? আমি কি সত্যি শুনছি? তুমি কি অন্য বিষয় নিয়ে অন্য কোর্স কমপ্লিট করতে চাও? হ্যাঁ ম্যাম, আপনি ঠিক শুনেছেন, আমি অন্য কোর্স কমপ্লিট করতে চাই। আমি জানি তে, এটা তোমার জীবন, তোমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, কিন্তু হঠাৎ করে এরকম ভাবে কেন কোর্স পরিবর্তন করছো? তুমি প্রায় স্নাতক শেষ করবে আর তুমি এখন কোর্স পরিবর্তন করতে চাচ্ছ? এই মুহূর্তে যদি তুমি কোর্স পরিবর্তন করো তাহলে তোমার এতদিনের প্রচেষ্টা বৃথা যাবে। হ্যাঁ ম্যাম, আমি ইতিমধ্যেই এই বিষয়ে ভেবেছি। আমি মনে করি না আমার প্রচেষ্টা বৃথা যাবে, কারণ আমি সত্যি ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিলাম এবং এটা নিয়ে পড়তে আমি বেশ আগ্রহী ছিলাম এবং এটা আমার জীবনের অনেক বড় একটা অংশ ছিল। কিন্তু এই মুহূর্তে এখন আমার দাঁড়িয়ে মনে হচ্ছে আমার কোর্স পরিবর্তন করা উচিত, আর তাই আমি কোর্স পরিবর্তন করতে চাই। আমি খুশি যে তুমি তোমার নিজের ইচ্ছাতে কোর্স পরিবর্তন করতে আগ্রহী। এই তুমি একজন সত্যি ভালো ডিজাইনার ছিলে। আমার এটা ভেবে কষ্ট লাগছে যে তোমার মতো একজন ডিজাইনারকে এখন হারাবো। তবে সবার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, আমি সবার সিদ্ধান্তকেই সম্মান করি। তবে আমি কি জানতে পারি তুমি কোন কোর্স নিয়ে পড়াশোনা করতে চাও? আমি জানি না, কিন্তু আমি এই মুহূর্তে ইতিহাসের উপর অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছি। আমি জানি ইতিহাস একটা বিরক্তিকর সাবজেক্ট, তবু আমি এটা নিয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে চাই। আচ্ছা ঠিক আছে তে, আমি ব্যবস্থা করছি। এরপর তে সেখান থেকে চলে যায়। যে তে ইতিহাস ক্লাসকে সবসময় ফাঁকি দিয়ে চলেছে, সেই নাকি আজকে ইতিহাসের উপর কোর্স কমপ্লিট করতে চায়। হয়তো অতীতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। অতীতে বেঁচে থাকার জন্য আমার উপর অনেক বড় প্রভাব ফেলেছিল। ধন্যবাদ জাঙ্কুক, এটা তোমার জন্যই সম্ভব হয়েছে। আর হ্যাঁ, আমি খুবই উত্তেজিত, কারণ আমাদের কালকে জাতীয় জাদুঘরে নিয়ে যাওয়া হবে। তবে আমি খুব নার্ভাস বোধ করছি। সেখানে ইতিহাসের এবং অতীতের সব জিনিসই আছে। আমি জানি আমি কেন জাদুঘরের কথা শুনে অনেক বেশি নার্ভাস বোধ করছি। আমি আশা করছি আমি যা ভাবছি তা যেন না হয়। পরের দিন সকালবেলা ছাত্রছাত্রীরা অনেক বেশি হইচই করছিল এবং টিচার তাদেরকে বলে তাদেরকে চুপ করিয়ে দেয়। অবশেষে তারা জাদুঘরে পৌঁছে গিয়েছে। এটা একটা ফিল্ম ট্রিপের মতো ছিল, তবে তারা এখানে শিক্ষা নেওয়ার জন্য এসেছে। ওহ, এটা খুব সুন্দর। এখানে ইতিহাসের 3টি শাখা রয়েছে। তেদের বিশ্ববিদ্যালয় জাদুঘরটা একদিনের জন্য ভাড়া নিয়েছে। এখানে তারা সময় কাটাতে এবং সবকিছু পর্যবেক্ষণ করতে এসেছে। তে চুপচাপ জাদুঘরটা দেখতে লাগলো। তে অনেক বেশি নার্ভাস বোধ করছে এবং কিছুক্ষণ পর তাদের আলোচনা শুরু হলো। স্টুডেন্টরা সেকশন দ্বারা জড়ো হয়েছিল এবং সেখানে 3টি টিচার ছিল এবং এক একজন এক এক বিভাগ নিয়ে পড়াশোনা করেছে। আমি আমাদের জাতীয় বীরের সম্পর্কে বলতে চাই এবং এটাও বলতে পারি এটা অনেক উত্তেজনক হতে চলেছে। জাতীয় বীরের নাম শুনে তের মন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এটা শুরু হওয়ার মুহূর্তেই এবং তে অনেক বেশি চুপচাপ ছিল।
অন্যান্য স্টুডেন্টরা এখানে কি করবে এটা নিয়েই আলোচনা করছিল। তারা একটা রুমে যেতে শুরু করলো এবং সেখানকার বেশিরভাগ জিনিসই ক্যাপ্টেনদের সম্পর্কে। ক্যাপ্টেন জিয়ন জাংকুক 1872 1 সেপ্টেম্বর ভূষণ শহরে তার জন্ম এবং তারা দুই ভাই ছিল। আশ্চর্যকর বিষয় হলো তাদের মা তাদের দুই ভাইকে রেখে চলে গিয়েছিল। তবে ক্যাপ্টেন জিয়নের বড় ভাই ক্যাপ্টেনের পিতামাতা হিসেবে গড়ে উঠেছিল। তবে কিছুদিন পর ক্যাপ্টেন জিয়নের বড় ভাইকে জেনারেল জিয়নের সেটআপের কারণে নৃশংসভাবে হত্যা করা হয়। জাংকুকের ছবি দেওয়ালের বড় ফ্রেমে ঝুলানো ছিল। এটা দেখে তে এগিয়ে গেল। সুতরাং তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য অনেক কঠোর পরিশ্রম করে শীর্ষে পৌঁছেছিল। সবকিছুর মাঝে এটা উল্লেখযোগ্য যে আমেরিকার রেইনার কোরিয়াকে দখল করতে চেয়েছিল এবং জেনারেল জেইয়ন তার সঙ্গে হাত মিলিয়েছিল। এক কথায় আমেরিকানরা উপনিবেশ করতে এসেছিল এবং গল্পে দেওয়া ছিল ক্যাপ্টেন জিয়ন যে ন্যায় বিচারটা চেয়েছিল সেটা সে পেয়েছে। তবে সে এটা নিজের জন্য না, পুরো দেশের জন্যই করেছিল। এবং যুদ্ধের সময় জিয়ন জাংকুক জানতে পেরেছিল যে তার বাবা একজন রাষ্ট্রপতি ছিল। সব স্টুডেন্টরাই দেওয়ালে ঝুলানো ফ্রেমের মধ্যে জাংকুকের ছবি দেখে অনেক বেশি অবাক হয়েছিল। তবে তে চুপচাপ এক দৃষ্টিতে জাংকুকের ছবির দিকে তাকিয়েছিল এবং তার অনুভূতিটা অনেক বেশি যন্ত্রণাদায়ক ছিল। ক্যাপ্টেন জিয়ন পরবর্তীতে জেনারেলের পদে কাজ করেছে। তিনি ছিলেন সর্বকনিষ্ঠ জেনারেল। পরবর্তীতে জিয়ন জাংকুককে রাষ্ট্রপতির পদে নিযুক্ত করতে চেয়েছিল সবাই, কিন্তু জিয়ন জাংকুক নিজে থেকে রাষ্ট্রপতি হতে চাননি এবং জিয়ন জাংকুক সবাইকে অবাক করে দিয়ে বলেছিল যে তিনি নাকি এই জীবন থেকে মুক্তি পেতে চায়। এবং তোমরা কি সবাই জানো ক্যাপ্টেন জিয়ন জাংকুক 117 বছর বেঁচে ছিল এবং কোরিয়ানদের মধ্যে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি এত বছর বেঁচে ছিলেন। তিনি এই দেশের জন্য অনেক অবদান রেখেছে। তবে হঠাৎ করে সেখানে থাকা একটা স্টুডেন্ট বলে ওঠে, স্যার আমার একটা প্রশ্ন ছিল, আচ্ছা ক্যাপ্টেন জিয়ন জাংকুকের কি কোনো গার্লফ্রেন্ড ছিল না? এই কথা শুনে সবাই তার দিকে তাকিয়েছিল। না মানে আমি বলতে চাইছি এই কারণে যে সে অনেক বেশি সুন্দর দেখতে। এবং ছেলেটার কথা শুনে সবাই হেসে উঠল, কিন্তু তে এই উত্তর শুনতে চায় না, কারণ তে ভাবছিল তে ভবিষ্যতে চলে আসার পর জাংকুক হয়তো নিজের জীবন সঙ্গী হিসাবে কাউকে খুঁজে নিয়েছিল। এই জন্য তে জানতে চায় না জাংকুক বিয়ে করেছিল কিনা, কারণ এটা শোনাতে তের অনেক বেশি কষ্ট হবে। আসলে ক্যাপ্টেন জিয়ন জাংকুককে নিয়ে একটা গুজব আছে। তে তার দুই হাত দিয়ে কান বন্ধ করলো, কারণ জাংকুক অন্য কাউকে বিয়ে করেছে এটাতে শুনতেই পারবে না। তবে সেখানে থাকা অধ্যাপক বলে উঠল, ক্যাপ্টেন জিয়ন জাংকুক নাকি যুদ্ধের পর থেকে একজনের জন্য অনেক অপেক্ষা করেছে, সে পরবর্তীতে কাউকে বিয়ে করেনি। এই কথা শোনার পর সব স্টুডেন্টদের মাঝে দুঃখ বোধ হচ্ছিল এবং অজান্তে তীর চোখের কোণায় পানি চলে এসেছে। এবং এই পেন্টিংটা দেখুন, তিনি গাছের নিচে একজনের জন্য অপেক্ষা করছে এবং এটি আমাদের দেশের একজন গুণী শিল্পী এঁকেছিল। ক্যাপ্টেন জিয়ন জাংকুক নাকি প্রতি রাতেই এই গাছের নিচে যেতেন। তবে কেউ জানে না ক্যাপ্টেন জিয়ন জাংকুক প্রতি রাতে কেন এই গাছের নিচে যেত এবং তিনি তার মৃত্যুর আগেও এই গাছের নিচে গিয়েছিল। এবং এটা দেখে মনে হতো সে প্রতিদিনই অধীর আগ্রহে বসে থাকতো কারোর জন্য। সবাই আরেকটা পেন্টিং এর দিকে নজর দিল। এটা আরেকটা পেন্টিং। এখানে দেখা যাচ্ছে জিয়ন ক্যাপ্টেন একটা ছবির সামনে বসে আছে এবং পেন্টিংটা তীর জন্য অনেক বেশি পরিচিত ছিল। এটা জিয়ন জাংকুকের শেষ সময়ের একটা উপস্থাপনা। জিয়ন জাংকুকের কেয়ারটেকার বলেছিল যে জিয়ন জাংকুক নাকি সব সময় একটা ছবি দেখতেন এবং সে মৃত্যুর আগের সময়ও এই ছবিটার সামনে বসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এবং জিয়ন জাংকুক কাগজের উপর সব সময় একটা মানুষের ছবি আঁকতেন। তে তার মুখ চেপে ধরে রেখেছে যেন তার কান্না আটকে ধরে রাখতে পারে। তার পকেট থেকে অবশেষে একটা চিঠি পাওয়া গিয়েছিল এবং সেটা দ্বারাই বোঝা যায় যে জিয়ন ক্যাপ্টেন সারা জীবন একটা মানুষের জন্য অপেক্ষা করেছে। ছাত্ররা অনেক বেশি আতঙ্ক হয়ে পড়ল এবং অধীর আগ্রহীতে ছিল, কারণ চিঠিটাতে এমন কি লেখা আছে। স্যার আপনি কোন চিঠির কথা বলছেন? তবে প্রফেসর চিঠি পড়ার আগে তাদের একটা কথা শোনাতে চায়। জাংকুক তার সেই পরিচিত গাছের নিচে বসেছিল। জাংকুক! লিসা তাকে ডেকেছে সেই গাছের নিচে বসে থাকতে দেখে। জাংকুক বসে বসে গিটার বাজাচ্ছিল এবং জাংকুক লিসার ডাক শুনে গিটার বাজানো বন্ধ করে দিয়ে লিসার দিকে তাকালো। আমি জানি আমি তোমাকে এখানেই পাবো। এই বলতে বলতে লিসা জাংকুকের পাশে এসে বসলো। আমি এখনো জানি না
তুমি কেন এই গাছের নিচে বসে থাকো? জাঙ্কুক লিসার দিকে মনোযোগ দেয়নি এবং জাঙ্কুক আবারও গিটার বাজানো শুরু করে এবং জাঙ্কুককে দেখে মনে হচ্ছিল জাঙ্কুক কোনো গান মুখস্থ করছে। লিসা জাঙ্কুকের নীরবতা লক্ষ্য করলো এবং একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। ক্যাপ্টেন, তুমি কি এখনো তার জন্যই অপেক্ষা করছো? জাঙ্কুক উত্তর দেয়নি, আর লিসাও মনে করে না এটাতে জাঙ্কুকের উত্তর দেওয়ার প্রয়োজন আছে, কারণ ইতিমধ্যে লিসা এই উত্তরটা জানে। লিসা জাঙ্কুকের অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল এবং লিসা জাঙ্কুককে তুমি করেই বলতো। তবে লিসা জাঙ্কুককে কখনোই তার সম্মানের অপচয় করেনি। জাঙ্কুক, সেই ঘটনার 25 বছর কেটে গিয়েছে। তুমি এখনো তার জন্য অপেক্ষা করছো এই গাছের নিচে, কিন্তু সে এখনো আসেনি। তোমার বয়স কম হচ্ছে না, তোমাকে এখন নিজের মতো করে সামনে এগিয়ে যেতে হবে। কিছু করো জাঙ্কুক। যদি তুমি ভালো কিছু বলতে না পারো তাহলে তুমি আমাকে এখানে একা একা ছেড়ে দিয়ে চলে যেতে পারো। জাঙ্কুকের চোখে পানি ছলছল করছে। লিসা জানে জাঙ্কুক এই কথা ছাড়া তাকে কিছুই বলবে না, কারণ আজ 25 বছর ধরে জাঙ্কুক তের জন্য অপেক্ষা করছে। এবং লিসা সেখান থেকে উঠে দাঁড়ালো। আমি জানি না তুমি কেন তার জন্য এখন অপেক্ষা করছো। সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে এবং তার আর তোমার দেখা হওয়া এখন অসম্ভব। লিসা, মুখ বন্ধ করো এবং এখান থেকে যাও। চাঁদের আলো জাঙ্কুকের মুখে এসে পড়ছে এবং লিসা দেখলো জাঙ্কুকের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে আসবে, ঠিক ফিরে আসবে। সে আমাকে কথা দিয়েছিল সে আমার সাথে এই গাছের নিচে আবারও দেখা করবে। কথাটা বলেই জাঙ্কুক কেঁদে উঠলো। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল লিসা। আমি তাকে বলেছিলাম আমি তার জন্য অপেক্ষা করব। আমি তাকে বলেছিলাম আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করব এবং যাই ঘটুক না কেন আমি তার জন্য অপেক্ষা করবই। এবং তুমি দেখো সে খুব শীঘ্রই আমার কাছে ফিরে আসবে। জাঙ্কুক কাঁদতে কাঁদতে কথাগুলো বলতে লাগলো। জাঙ্কুকের মন চূর্ণ বিচূর্ণ, তবে এখনো জাঙ্কুক আশা ছাড়েনি। লিসা এখন আর কোনো কথাই বলল না, তবে তার আরো অনেক কথা বলার ছিল। তে চলে যাওয়ার পর থেকেই জাঙ্কুক অন্যরকম হয়ে গিয়েছে। জাঙ্কুক এখন অনেক চুপচাপ থাকে এবং কখনোই মেজাজ নিয়ন্ত্রণ করতে পারে না। লিসা জাঙ্কুককে আর কষ্ট দিতে চায় না, তাই সেখান থেকে চলে গেল এবং জাঙ্কুক চোখ বন্ধ করে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লো। এতদিন হয়ে গেছে তার ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে চলে গিয়েছে। জাঙ্কুক ভেবেছিল তে যদি অদৃশ্য হয়ে যেত তাও তার এতটা কষ্ট হতো না, তবে তার উল্টোটা হয়েছে। জাঙ্কুকের কাছে মনে হয় জাঙ্কুক তার সবচেয়ে দামি জিনিসটা হারিয়ে ফেলেছে। তে, তুমি আমাকে কথা দিয়েছিলে তাই না? তুমি ফিরে আসবে। তে, তুমি কোথায়? অনেকটা বছর কেটে গিয়েছে। জাঙ্কুকের 60 বছর পড়েছে, তবে জাঙ্কুক সব সময় একটা কথাই বলতে থাকে, তে তুমি কোথায়? স্যার, আপনার বাড়িতে যাওয়ার সময় হয়েছে। জাঙ্কুক আজও সেই গাছের নিচে দাঁড়িয়ে আছে চাঁদের আলোকে সাক্ষী রেখে। তবে জাঙ্কুক এখন লাঠি ধরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের বয়স হয়েছে, তার হাঁটতে সমস্যা হয়, কারণ এখন জাঙ্কুকের বয়স 85 বছর। তবে এখনো জাঙ্কুক সেই গাছের নিচে দাঁড়িয়ে তের জন্য অপেক্ষা করছে। জাঙ্কুকের বাটলার মানে জাঙ্কুকের কেয়ারটেকার জাঙ্কুককে এসে ধরে নিয়ে যেতে চেয়েছিল, তবে জাঙ্কুক অনেক অনুরোধ করে মানা করে দিয়েছে। না, দয়া করে আমাকে আর একটু সময় এখানে থাকতে দাও। সে আসবে, সে আমাকে কথা দিয়েছে, সে আসবে। কেয়ারটেকার জাঙ্কুকের এরকম অবস্থা দেখে অনেক কষ্ট পাচ্ছিল, যদিও কেয়ারটেকার জানে ক্যাপ্টেন কখনোই তার কথা শুনবে না। স্যার, আপনি কয়েক ঘন্টা ধরে বলছেন সে আসবে সে আসবে, তবে এখন দুপুর 2টা বাজে। আপনি খাবারও খাননি, আপনার বিশ্রামের প্রয়োজন আছে তো, তাই না? কেয়ারটেকার জাঙ্কুককে আর কোনো কথাই বলতে দেয়নি, কারণ তার কাজই ছিল জাঙ্কুকের যত্ন নেওয়া। না না, আমাকে অপেক্ষা করতে হবে, আমাকে এখানেই অপেক্ষা করতে হবে। সে আমার সাথে এখানেই দেখা করতে আসবে, সে আমাকে কথা দিয়েছে। জাঙ্কুক দেখলো তার কেয়ারটেকার তার কথা শুনলো না, আর জাঙ্কুক এখন বাধা দিতে পারছে না। সে এখন বৃদ্ধ হয়ে গেছে, তার যথেষ্ট পরিমাণে শক্তি নেই। তুমি কোথায়? তুমি বলেছিলে তুমি আসবে। স্যার, আপনার এখন ওষুধ খাওয়ার সময়। না না, আমার আগে তার সাথে দেখা করতে হবে, সে আমার সাথে দেখা করতে আসবে।
সে ঠিক আসবে। জাঙ্কুকের কথায় শক্তি নেই। এখন জাঙ্কুক অনেক ছোট ছোট করে কথা বলে। তবে কেয়ারটেকার এখনো জানলো না জাঙ্কুক কার জন্য অপেক্ষা করে। জাঙ্কুক এখন অনেক জেদি টাইপের হয়ে গেছে এবং বাচ্চাদের মতো কারোর কথাই শুনতে চায় না। জাঙ্কুকের বয়স এখন 117 বছর এবং জাঙ্কুকের কথা বলতে অনেক কষ্ট হয়। কেয়ারটেকার জাঙ্কুকে সেই রুমে নিয়ে গেল যেখানে তের পেন্টিংটা ছিল। আমি আপনাকে কয়েক মিনিট সময় দেব স্যার, ঠিক আছে? তারপর কিন্তু আপনার ওষুধ খাওয়ার সময়। কেয়ারটেকার শুধু এই পেন্টিংটা দেখেছে, তবে এটা কে কখনোই জাঙ্কুকের কাছে জিজ্ঞাসা করেনি, কারণ সে জানে এটা জিজ্ঞাসা করলে জাঙ্কুক কষ্ট ছাড়া আর কিছুই পাবে না এবং জাঙ্কুক কখনোই তাকে এই ব্যাপারে বলবে না। পেন্টিং এর সামনে চেয়ারে বসে জাঙ্কুক দুর্বল ভাবে হাসলো এবং কেয়ারটেকার জাঙ্কুককে সেখানে রেখে চলে গেল। জাঙ্কুক তের পেন্টিং এর সামনে বসে আছে। এত বছর হয়ে গেছে তবু জাঙ্কুকের চোখ তের জন্য আগের মতোই আছে। একবার তাকালে জাঙ্কুকের চোখ ফিরাতে ইচ্ছা করে না। এই ছবিটার দিকে তাকিয়ে জাঙ্কুক তার সারা জীবন কাটিয়ে ফেললো এবং এই ছবিটার দিকে তাকিয়ে জাঙ্কুক সব কথা স্পষ্ট মনে রেখেছে। জাঙ্কুক একটা ভারী নিঃশ্বাস ফেলে বলল, আমি তোমার অভাব অনুভব করতে পারছি তে। 80 বছর হয়ে গেল, আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি। জাঙ্কুক কেঁদে উঠল, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কিন্তু তুমি তে ফিরে এলে না, তুমি কেন এলে না? তুমি কি আমাকে তাহলে মিথ্যা বললে? আমি এখন অনেক ক্লান্ত হয়ে পড়েছি। হ্যাঁ তে, অনেক ক্লান্ত হয়ে পড়েছি। জাঙ্কুক অনুভব করতে পারছিল তার স্পন্দন দ্রুত গতিতে চলছে। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? তুমি আমার কথা একবার ভাবলে না? আর ঈশ্বর দেখো আমাকে এত দিন বাঁচিয়ে রেখেছে। আমি তোমার অভাব কারোর দ্বারাই পূরণ করতে পারিনি তে। জাঙ্কুক পেন্টিংকে এই কথাগুলো বলছিল, যদিও জাঙ্কুক জানে এটা একটা ছবি, কখনোই উত্তর দেবে না। আমি তোমাকে ঘৃণা করি তে, তুমি আমার প্রতিশ্রুতি পূরণ করোনি। অনেক বছর হয়ে গেল তবু আমি তোমাকে ভুলতে পারিনি। তবু কেন জানি না তোমাকে ঘৃণা করতে পারছি না। তোমার উপর কখনোই আমি রাগ করে থাকতে পারি না তে। তুমি বলো না কেন আমি তোমার উপর অভিমান করতে পারি না? আমি তোমাকে এখনো ভালোবাসি তে, এখনো তুমি আছো আমার সবটা জুড়ে। জাঙ্কুক কান্নার কারণে কথা বলতে পারছে না, তবে জাঙ্কুক তার অনুভূতিগুলো প্রকাশ করতে চায়, কারণ জাঙ্কুক এই যন্ত্রণাগুলো আর নিতে পারছে না। আচ্ছা আমার প্রিয় মানুষ, তুমি কি কিছু মনে করবে আমি যদি একটু ঘুমাই? জাঙ্কুক সরাসরি তের পেন্টিং এর দিকে তাকিয়ে কেঁদে উঠল। এত বছর হয়ে গেছে তবু তের সৌন্দর্যের মাঝে জাঙ্কুক কাউকেই বসাতে পারবে না। আমি অল্প একটু ঘুমাবো, খুব দ্রুত হবে এটা, এবং আমি আশা করি আমি যখন ঘুম থেকে উঠবো তখন তুমি আমার সামনে থাকবে। আমি তোমাকে কথা দিচ্ছি এটা খুব তাড়াতাড়ি হবে। এই কথা বলার সাথে সাথে জাঙ্কুক চোখ বন্ধ করার আগেই সূর্যের আলো জাঙ্কুকের মুখে জ্বলজ্বল করে উঠল। জাঙ্কুক বুঝতে পারছে এখন তার সাথে কি হতে চলেছে এবং জাঙ্কুক মৃদুভাবে হাসলো। ওকে ক্যাপ্টেন, আমি আপনার কথা সবসময় শুনে চলবো। জাঙ্কুক, আমি এটা শুনতে অনেক পছন্দ করি। আমি আমার জাঙ্কুককে ছেড়ে কখনো কোথাও যাব না। জাঙ্কুক, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। এটা কি মজা করার সময়? প্লিজ এভাবে আমাকে ছেড়ে চলে যেও না। সুখেরও সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে
করে জাঙ্কুক শেষবারের মতো চোখ বন্ধ করেছে। সৃষ্টিকর্তা যদি তাকে আরো বাঁচিয়ে রাখতো, হয়তো সে সারা জীবনের টের জন্যই অপেক্ষা করত। কয়েক মিনিট পর কেয়ারটেকার সেখানে আসলো। স্যার, আপনার এই ওষুধ নিতে হবে। এই বলে কেয়ারটেকার জাঙ্কুকের কাছে গেল। স্যার উঠুন, আপনার ওষুধ নিতে হবে। কিন্তু জাঙ্কুক কোনো সাড়া দিচ্ছিল না। কেয়ারটেকার দেখলো একটা রুমাল জাঙ্কুক তার বুকের সাথে জড়িয়ে ধরে আছে। কেয়ারটেকার ভুরু কুঁচকালো, দেখলো জাঙ্কুকের পকেটে একটা চিঠি আছে। কেয়ারটেকার জানে যে এই চিঠিটা তার জন্য না, তবু কেয়ারটেকার চিঠিটা আলতো করে ধরে রেখে দিল। কেয়ারটেকার বুঝতে পেরেছে যে জাঙ্কুক তার জন্যই চিঠিটা লিখেছে, যার জন্য জাঙ্কুক মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করেছে। তবে কেয়ারটেকারের চোখ আটকে ছিল চিঠির উপর লেখা একটা নামের উপর, কিম তে-ইয়াং। কে এই কিম তে-ইয়াং, যার জন্য স্যার এত বছর অপেক্ষা করলো? তাদের প্রফেসর এতক্ষণ তাদের এই গল্পটা বলল এবং তে মৃত মানুষের মতো দাঁড়িয়ে আছে। তে ঠোঁট থেকে প্রায় রক্ত পড়বে, কারণ তে কান্না করতে পারছে না বলে তার ঠোঁটটা দাঁত দিয়ে শক্ত করে চেপে ধরে রেখেছে। কিন্তু তে তার চোখকে বাদ মানাতে পারেনি, সে কান্না করে উঠেছে এবং সেখানে থাকার স্টুডেন্টরাও অনেক বেশি কষ্ট পাচ্ছিল। জিওন ক্যাপ্টেনের পকেটে চিঠি পাওয়া গেছে, এটা আমি তোমাদেরকে দিব গবেষণা করার জন্য। স্টুডেন্টরা সবাই সেই চিঠির উপর অনেক কৌতূহলিত ছিল। জিওন জাঙ্কুক আসলে তার প্রেমিকার জন্য এই গানটা রচনা করেছিল এবং আজকে আমি তোমাদের এটা পড়িয়ে শোনাবো। তে হঠাৎ করে থমকে গেল। তের সেই সময়ের সব কথা মনে পড়ে গেল। তে জাঙ্কুককে গান বলতে বলেছিল এবং তের এটাতে ভয় ছিল গানটা যদি সেই গানটাই হয়, তে জাঙ্কুকের কণ্ঠে আবারও এই গানটা শুনতে পারবে না। গানের শিরোনাম হচ্ছে স্টিল উইথ ইউ, এখনো তোমার সাথে। সবাই অনেক মন দিয়ে শুনবে, ঠিক আছে? তে রুম থেকে বের হয়ে যেতে চেয়েছিল, তে ক্লাস বাদ দিতে চেয়েছিল, কারণ তে আবারও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত নয়। কিন্তু জাঙ্কুকের কণ্ঠে গানটা বাজার সাথে সাথে তে সেখানে জমে গেছে। তে আর সেখান থেকে নড়াচড়া করতে পারছে না। তার হাত দিয়ে মুখ চেপে ধরে রাখতে, যেন তার কান্নার আওয়াজ কেউ শুনতে না পায়। কিন্তু তে চেষ্টা করার পরও যেন এটা থামছিলই না। সরি জাঙ্কুক, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ছেড়ে চলে এসেছি। তে চিৎকার করে কাঁদতে লাগলো এবং তে দাঁড়িয়ে থাকতে পারছিল না, তাই হাঁটু ঘেরে মাটিতে বসে পড়লো। তের ফ্রেন্ডরাও সেখানে ছিল এবং তের এরকম অবস্থা দেখে তারা সেখানে দৌড়ে গেল। তে তোমার কি হয়েছে? তোমার কি খারাপ লাগছে? হ্যাঁ তে, তুমি আমাদের বলতে পারো তোমার কি শরীর খারাপ? তে মাথা নাড়ালো এবং দ্রুত উঠে দাঁড়ালো, কারণ তে জানে এইসব কথা কাউকে বলা যাবে না।
না না, আমার কিছু হয়নি। আসলে আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল। তে তার মুখ ধরে কোনো কথা না বলে সেখান থেকে দৌড়ে চলে গেল। পেছন থেকে তে টিচার এবং তে অনেক ফ্রেন্ডরা তেকে ডেকেছে, কিন্তু তে কারোর কথাই শোনেনি। তে শুধুমাত্র চায় এই জিনিসটা শেষ করতে। সে আমার জন্য অপেক্ষা করেছিল। হ্যাঁ, সে আমার জন্য অপেক্ষা করেছে। সে তার প্রতিশ্রুতি রেখেছে, কিন্তু আমি আমার প্রতিশ্রুতি রাখতে পারিনি। সে তার প্রতিশ্রুতি পূরণ করেছে, কিন্তু আমি তাকে ছেড়ে চলে এসেছি। আমি তার প্রতিশ্রুতি পূরণ করতে পারিনি। হয়তো এখন সময় এসেছে সবকিছু শেষ করার। আমার এই চিঠিটা পড়তে হবে, আমার দেখতে হবে চিঠিটাতে কি লেখা আছে। আমি অনেক কষ্ট করে চিঠিটা পেয়েছি, কিন্তু আমি অনেক নার্ভাস। আমাকে এটা করতেই হবে। আমার প্রিয় স্বর্গীয় ভালোবাসা, তোমার জন্য আমার মাথা এলোমেলো হয়ে আছে। আমি মহাবিশ্বকে জিজ্ঞাসা করেছিলাম যে এমন মানুষের সাথে কেন দেখা হয় যার সাথে সারা জীবন কাটানোই যায় না, কেন পরিচয় হয়, কেন ভালোবাসা হয় যার সাথে আমি সারা জীবন কাটাতেই পারবো না। ঠিক আমি এ পর্যন্ত বুঝতে পারিনি ভাগ্য কাকে বলে এবং ভাগ্য কেমন হয়, কেন তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয় যারা শেষ পর্যন্ত এক হতে পারে না। এই তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, কিন্তু তুমি আমাকে ছেড়ে গেছো। এখন আমি বুঝতে পেরেছি যে প্রতিশ্রুতি শব্দটা একটা মিথ্যা শব্দ। এখন পর্যন্ত 70 বছর বের হয়ে গেছে। আমি তোমার জন্য এখনো অপেক্ষা করছি তে। আমি জানি না আমার চোখের পানি কেন পড়ছে। তুমি আমাকে মিথ্যা বলেছিলে, তাই না তে? হ্যাঁ, তুমি আমাকে মিথ্যা বলেছিলে। তুমি বলেছিলে তুমি তারকা, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। তারা যেভাবে চাঁদকে ছেড়ে চলে যায়, তুমি ঠিক সেভাবে আমাকে একা রেখে চলে গেছো। তুমি বলেছিলে তুমি কখনো হারিয়ে যাবে না, কিন্তু আমি তোমাকে এখন খুঁজে পাই না। কেন? তুমি জানতে তুমি ছাড়া আমার আর কেউ নেই, তবু তুমি আমাকে একা রেখে চলে গেছো। আমি আবারও একা হয়ে গেছি তে। আমি আর কত অপেক্ষা করবো তোমার জন্য? আর কত তোমার নাম ধরে চিৎকার দিব? আমাকে আর কত চিঠি লিখতে হবে? আমাকে আর কত গান রচনা করতে হবে? আমাকে আর কত রাত না ঘুমিয়ে তোমার জন্য কাটতে হবে? তুমি কি আমাকে বলতে পারো? আমি তোমার কাছে এখন অপরিচিত হয়ে গেছে, তাই না? কিন্তু যাই ঘটুক না কেন, তোমার জন্য আমার মন সবসময় একই রকম থাকবে। যখন সবকিছু শেষ হয়ে যাবে, আমি তোমাকে আবারও খুঁজে নেব এবং এই মহাবিশ্বের কল্পনাটি আবারও পুনরাবৃত্তি হবে এবং আমাদের দুজনের গল্পটা হবে মহাবিশ্বের সবচেয়ে সুন্দর গল্প। তোমার চাঁদ থেকে জীবন জাগুক। তারা যেমন চাঁদকে ছেড়ে চলে যায়, তুমি আমাকে সেভাবে কখনো ছেড়ে চলে যাবে না তো? তুমি ছাড়া কিন্তু আমার কেউ নেই। আমি সম্পূর্ণই একা। 29 বছর বয়সীতে ইতিমধ্যেই তিনি ইতিহাসের শিক্ষক হয়েছে। সে স্নাতক শেষ করে সে সেই ইতিহাসেরই শিক্ষক হয়েছেন। তে নিজেও জানে না তে কেন এই শিক্ষকতা বেছে নিয়েছে। শুধু তাই নয়, তে যেখান থেকে স্নাতক শেষ করেছে ঠিক সেই বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষক হয়েছে। কারণ তে এই গাছটার থেকে দূরে সরতে চায় না, তাই এখানেই থাকতে চায়। তে যতদিন বেঁচে আছে এই গাছটার থেকে আলাদা হতে চায় না। তে আজ 1 বছর ধরে এই ভার্সিটিতে শিক্ষকতা করছে এবং তে অনেক আনন্দের সাথে এটা করছে। প্রথম মুহূর্তে তে একজন অ্যাটর্নি হয়েছিল এবং একজন অ্যাটর্নি হয়ে আর শিক্ষকতা করে তে সময় পাচ্ছিল না, যার কারণে তে শিক্ষকতাটাই বেছে নিয়েছে এবং তে অনেক অর্থ উপার্জন করেছে। তার পরিবারও অনেক বেশি ভালো আছে। এখন তে অনেক খুশি। তবে আজ থেকে 5 বছর আগে যা যা তের সাথে ঘটেছে, এটা তের মনের মধ্যে সারা জীবনের জন্য দাগ কেটে রেখেছে। ম্যাম, একটা কথা ছিল। কি কথা? ম্যাম, আপনি বিয়ে করবেন না? হঠাৎ আপনার এরকম কথা কেন মনে হলো? না মানে এমনি আর কি। আচ্ছা ম্যাম, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? না, আমার এই মুহূর্তে কোনো বয়ফ্রেন্ড নেই এবং আমি কারোর সাথে সম্পর্কেও নেই। কিন্তু হ্যাঁ, আমার একজনের সাথে বিয়ে ঠিক হয়ে আছে, মানে আমার ফিয়ান্সে আছে। মানে আপনি তো এইমাত্র বললেন আপনি কারোর সাথে সম্পর্কে নেই, তো ফিয়ান্সে কোথা থেকে আসলো? হ্যাঁ, আমাদের এখনো বিয়ে ঠিক হয়ে আছে। আমরা বিয়ে করব, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মানুষটার জন্ম 1872 সালে আর আমার জন্ম 1995 সালে, তাই তিনি এই মুহূর্তে আমার কাছে নেই, মারা গিয়েছে। ম্যাম, আমার সবকিছু মাথার উপর দিয়ে গেল। আপনি কি বলছেন? 1872 সালে জন্ম মানে? আমি যদি আপনাকে বুঝিয়েও বলি তাও আপনি বিশ্বাস করবেন না, যার কারণে আমি আপনাকে বলবো না।
এটা সিক্রেট, কাউকে বলা যাবে না। তের ক্লাসের টাইম হয়ে গেছে, যার কারণে তে সেখান থেকে চলে গেল। তে কথা বুঝতে না পেরে সংবাম সেখানে হাঁ করে বসে রইল এবং তিনিও এই কলেজেরই একজন টিচার ছিল। তে মাত্রই ক্লাস শেষ করে বাইরে এসেছে এবং সেই মুহূর্তে তে একজন পরিচিত টিচার থেকে ডেকে উঠল, মিস তে। ও মিস্টার হান, বলুন। আমাকে একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি, বলুন কি হেল্প দরকার। আসলে আজকে ভার্সিটিতে একটা নতুন টিচার আসার কথা, কিন্তু আমার জরুরি একটা মিটিং পড়ে গেছে, যার কারণে আমি তার সাথে দেখা করতে পারছি না। আপনি কি প্লিজ এটা একটু সামনে নিতে পারবেন? আমি তার ডিটেইলস সব আপনাকে দিয়ে দিচ্ছি, শুধু আপনি তার সাথে একটু দেখা করবেন। ও এই কথা, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, আপনি তার সকল ডিটেইলস আমাকে দিন। এরপর মিস্টার হান থেকে একটা ফাইল দিল। আমি সরি মিস্টার, আমি আসলে আপনাকে এই কাজটা দিতে চাইনি, কিন্তু আমার আসলে একটা মিটিং পড়ে গেছে। ইটস ওকে স্যার, কোনো ব্যাপার না, আমি সামনে নিতে পারবো। আমাকে এখন যেতে হবে, ভালো থাকবেন। এই বলে মিস্টার হান সেখান থেকে চলে গেল এবং তে তার ফাইলটা হাতে ধরে ডেস্কে গিয়ে বসলো। দরজায় কড়া নাড়া শোনা গেল এবং তে বলল, ভেতরে আসুন। গুড মর্নিং মিস তে। হ্যাঁ গুড মর্নিং। লোকটি ভেতরে আসলো এবং তে তাকে বসতে বলল। তে কাগজ পাতিগুলো নাড়াচাড়া করছিল, তে এখনো সেই লোকটির দিকে তাকায়নি। তাহলে বলা যায় আপনি ভার্সিটির নতুন শিক্ষক? হ্যাঁ, আমাদের এখানে আপনাকে স্বাগতম। আশা করি আপনার এখানে থাকতে অনেক ভালো লাগবে। তবে কাগজগুলো নাড়াচাড়া করতে করতে তে ছবিতে থাকা মানুষটাকে দেখে তে দুনিয়া থেমে গেছে। থ্যাঙ্কস ম্যাম, আমার আসলে এখানে প্রথমবার এসে অনেক ভালো লাগছে। তে তার চোখ মুছে ঠিক করে নিল। তে ভেবেছিল তে ভুল দেখেছে। তে ছবিটা দেখে পুরো ঠান্ডায় জমে গিয়েছে। ও মিস তে, আপনি কি ঠিক আছেন? তে তাকাতে চায় না, কারণ তে এই মুহূর্তে প্রস্তুত নয়। তে তার চেয়ারের হাতল শক্ত করে ধরলো। ম্যাম, আপনার কি শরীর খারাপ লাগছে? আমি কি আপনার জন্য পানি নিয়ে আসবো? এরকম কণ্ঠ আমি কেন আগে থেকে চিনতে পারলাম না? 5 বছর হয়ে গেছে, তবু তার কণ্ঠ এরকম তাজা কেন শোনাচ্ছে? তে সাহস করে চোখ তুলে তাকালো। তে আজ থেকে 5 বছর আগে ক্যাপ্টেনকে শেষবারের মতো দেখেছিল। যে মানুষটাকে তে প্রথম দিক থেকে অনেক ঘৃণা করত, সেই মানুষটা পরবর্তীতে তের একজন জীবনের অংশ হয়ে উঠেছিল। তে তার চোখকে বিশ্বাস করতে পারছে না। জাঙ্কুক? তে দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ালো সবকিছু বোঝার জন্য এবং তের এরকম কাণ্ড দেখে জাঙ্কুক অনেক বেশি অবাক হয়ে গেল। জি ম্যাম, এটাই আমার নাম। তবে জাঙ্কুক তের এরকম অবস্থা দেখে একটা জিনিস ঠিক বুঝতে পেরেছে এবং এটা দেখে জাঙ্কুক একটু মুচকি হাসলো। আরে ম্যাম, আপনি কি ভাবছেন আমি ক্যাপ্টেন জিউন জাঙ্কুক? তে নিথর হয়ে দাঁড়িয়ে আছে, তের চোখের পলক পড়ছে না। চিন্তা করবেন না ম্যাম, আমি সেই ব্যক্তি না। লোকেরা বলে আমি দেখতে অনেকটা ক্যাপ্টেন জিউনের মতোই, আবার আমাদের নামটাও একই রকম, কিন্তু আমাদের উপাধি এক নয়। কথাটা বলেই জাঙ্কুক আবারও একটু হাসলো এবং তে তো নিচে পড়ে যাওয়ার মতো অবস্থা। এতদিন হয়ে গেছে, তবু জাঙ্কুকের হাসিটা সেই আগের মতোই আছে, যেটা তের মন কেড়ে নিত। ও আই এম সরি। তে দ্রুত তার চোখের পানি মুছতে লাগলো, কারণ তের চোখ দিয়ে তো অশ্রু গড়িয়ে পড়ছিল এবং সম্ভবত এই জাঙ্কুক থেকে পাগল ভাবতে পারে। তে জানে না যে জাঙ্কুক যদি পুনর্জন্ম পায় তাহলে তার সবকিছু আগের মতোই মনে থাকবে কিনা। তে কাঁপতে কাঁপতে চেয়ারে বসলো। তবে এটা যদি ক্যাপ্টেন জিওনের পুনর্জন্ম নাই হয়, তাহলে তের সাথে এভাবে দেখা হওয়ার কি সম্ভাবনা থাকতে পারে? আমার নাম জাঙ্কুক, তবে জিওন জাঙ্কুক না, হান জাঙ্কুক। তে কাঁপা হাতে কাগজগুলো নাড়তে নাড়তে বলল, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এজন্য আমি দুঃখিত। তে জাঙ্কুকে শিক্ষকের সবকিছু বুঝিয়ে দিয়েছে এবং জাঙ্কুককে গাইড করছিল। 1 বছর যেতে না যেতেই জাঙ্কুকের সাথে তের ভালো বন্ধুত্ব হয়ে যায়। তে বুঝতে পারছিল না মহাবিশ্বে অবশেষে কি ঘটতে চলেছে। হয়তো এটা আমার ভাগ্য, আমার কাছ থেকে জিমিনকে ছিনিয়ে নিয়েছে এবং তার বদলে আমার কাছে জাঙ্কুককে পাঠিয়েছে বন্ধু হিসাবে। তবে আমি জিমিনের ভাগ কাউকে দিতে পারবো না, আর না পারবো আমার জাঙ্কুকের ভাগ। তবে পরবর্তীতে তে জানতে পেরেছিল যে জাঙ্কুক তাকে পছন্দ করে এবং তে এটাতে বেশ অবাক হয়েছিল, কিন্তু তে এটা কখনোই করতে পারবে না। হ্যাঁ, হয়তো আমি তার মধ্যে আমার জাঙ্কুককে খুঁজতে চেয়েছিলাম, কিন্তু এটা আমার ভুল হয়েছে। তার বৈশিষ্ট্য, তার মনোভাব, তার চেহারা সবকিছুই আমার জাঙ্কুকের মতো। তাদের কণ্ঠটাও একই রকম, তবু কেন জানি না
আমি আমার জাঙ্কুকের মতো তার মধ্যে বৈশিষ্ট্য খুঁজে পাই না। আজ 3 বছর কেটে গেছে, আমি নতুন জাঙ্কুকের সাথে অনেকদিন চলাফেরা করেছি, তবু আমি আমার জাঙ্কুকের ভাগ কাউকে দিতে পারবো না। হয়তো এটা ভাবা আমারই ভুল ছিল, সে শুধুই জাঙ্কুক, আমার ক্যাপ্টেন কখনোই হতে পারবে না। এটা অনেক বছর হয়ে গেছে। আমি ভেবেছিলাম আমি ক্যাপ্টেনকে ভুলতে পেরেছি, তবে আমি আমার ক্যাপ্টেনের জায়গায় এখনো পর্যন্ত কাউকে বসাতে পারিনি। আমি বুঝতে পেরেছি আমার মনে শুধু ক্যাপ্টেনের জন্য জায়গা আছে, আর কারোর জন্য না। আমি আমার ক্যাপ্টেনকে সবচেয়ে বেশি ভালোবাসি। সরি জাঙ্কুক, আমি তোমার সাথে সম্পর্কে যেতে পারবো না। এটা আমার জন্য অনেক কঠিন হয়ে উঠবে। সমস্যা নেই, এটা তোমার ব্যাপার, সবারই মতামতের মূল্য আছে। তবে তুমি চাইলে আমরা বন্ধু হয়ে থাকতে পারি। আমি তোমাকে হারাতে চাই না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, আমরা আসলে একটা ভালো বন্ধু হয়ে থাকতে পারি। আমিও তোমাকে হারাতে চাই না। এভাবে দেখতে দেখতে অনেকগুলো বছর বের হয়ে গেল। জাঙ্কুক আর তে এখনো বন্ধু, এবং তারা বন্ধুত্বের দিক থেকে অনেক বেশি খুশি আছে। তে এখন মাস্টার শিক্ষক হয়ে গেছে, এবং জাঙ্কুক শেফ হওয়ার জন্য তার শিক্ষকতা ছেড়ে দিয়েছে। জাঙ্কুক তার নিজের মতো এগিয়ে গিয়েছে তার জীবনের পথে, এবং তে আর জাঙ্কুক এখনো ভালো বন্ধু হিসাবে আছে। তে ভেবেছিল তার এই পৃথিবীর জীবনে সে তার ক্যাপ্টেন জিয়ন জাঙ্কুককে ফিরে পাবে, তবে সে পেল না। এবং তে সামনে এগিয়ে যেতে চেয়েও এগোয়নি, কারণ তে তার ক্যাপ্টেনের জায়গায় কাউকে বসাতে পারবে না। এটাতে যদি ক্যাপ্টেন রাগ করে, তে তো এটা কখনোই করতে পারবে না। এবং ক্যাপ্টেন যদি ফিরেও না আসে, তাহলে তে কাউকে বিয়ে করতে চায় না। তের ভাই বিয়ে করেছে, এবং তার ওয়াইফ 9 মাসের গর্ভবতী ছিলেন। রাত 11টা, তে কাপড় বদলিয়ে বিছানায় শুতে গেল। তে এখন ঘুমাবে। তে অনেক ক্লান্ত। তে তার রুমের আলো নিভিয়ে দিয়ে বিছানায় শুতে যাবে, তখনই একটা চকচকে আলো দেখতে পেল। তে অবাক হয়ে গেল এবং অনেক বেশি ভয়ও পেয়ে গেল। তবে তে সেই জিনিসটার সাথে লড়াই করার জন্য প্রস্তুত ছিল। তবে তে হঠাৎই বুঝতে পেরেছে এই আলোটা কিসের এবং কে এসেছে, এবং সে এই কয়েক বছরেও তের সামনে আসেনি। মিস পরি? মহিলাটি তেকে দেখে হাসলো, এবং সে আগের পরি ছিল। তবে তাকে দেখে মনে হচ্ছে তার বয়স একদম বাড়েনি, সে আগের মতোই আছে। তে অনেক বছর হয়ে গেছে, তাই না? আমি ভেবেছিলাম আমি হয়তো আপনার আর কখনো দেখা পাবো না। কেন জানি না, তে পরীকে দেখে এবং পরীটি তেকে দেখে অনেক বেশি খুশি হলো। তে আমি তোমাকে একটা জিনিস বলতে ভুলে গেছি। মিস পরি, কিন্তু সেটা কি? তোমার একটা ইচ্ছা বাকি আছে। পরীর কথা শুনে তের ভুরু কুঁচকে গেল। ইচ্ছা? ইচ্ছা বাকি আছে মানে? আমার ইচ্ছা বাকি আছে আর আমি জানি না? তবে আমি তো কোনো ইচ্ছা চাইনি। পরি এটাই আশা করেছিল। পরি জানতো তে এই কথাটাই বলবে। তুমি যে মুহূর্তে অতীতে যেতে চেয়েছিলে, সেই মুহূর্তেই তোমার ইচ্ছা পূরণ করতে আমি তোমাকে অতীতে পাঠিয়েছিলাম। হ্যাঁ, তবে আমার আরেকটা ইচ্ছা কি ছিল? পরি কথাটা বলতে ইতস্ত বোধ করছিল, কারণ পরি জানে তে এই বিষয়ে অনেক বেশি সংবেদনশীল। তোমার কি সেদিনের কথা মনে আছে, যেদিন তুমি বলেছিলে জাঙ্কুক যেন দীর্ঘজীবী হয়, আর তুমি যেন জাঙ্কুকের সাথে সারা জীবন থাকতে পারো? হ্যাঁ, মনে আছে। কথাটা বলতে তে অনেক কষ্ট হচ্ছিল, এবং কথাগুলো মনে পড়ে যেতেই তের বুকে আবারও ব্যথার অনুভব হচ্ছিল। এটা ছিল তোমার শেষ ইচ্ছা, জাঙ্কুক 100 বছরেরও বেশি বাঁচবে, আর তোমাকে ভালোবেসে সারা জীবন কাটাবে। তের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তে ভেবেছিল তে আর কখনো কাঁদবে না, তবে সে ভুল ছিল। আর এখন তোমার শেষ ইচ্ছার সময়। তে, তুমি তোমার চোখের পানি মুছে ফেলো। মিস পরি, আপনি কেন আমাকে এখন এইসব কথা বলছেন? আমি দুঃখিত, আমার অনেক কাজ ছিল, যার কারণে আমি তোমার শেষ ইচ্ছার কথা ভুলে গিয়েছিলাম। আর যখন মনে পড়েছে, আমি সবকিছু ঠিক করতে চলে এসেছি। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো এবং বিভ্রান্ত বোধ করলো। তে, আমি জানি তুমি এখনো তাকে নিয়ে ভাবছো। তে, তুমি কি আবারও অনুশোচনা করতে চাও? তে ভাবছে পরি ঠিক কথা বলছে, এবং তাকে এই ব্যাপারে ভাবতে হবে। আমাকে কি সত্যি এখন ইচ্ছা চাইতে হবে? অবশ্যই। আমি তোমার জন্য চিরকাল অপেক্ষা করতে পারবো না। আমাকে কি অন্তত 5 মিনিট সময় দেওয়া যাবে? অবশ্যই, 5 মিনিট সময় তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য আছে। তে কি করবে বুঝতে পারছে না, তার কানে এখন শুধুমাত্র ঘড়ির শব্দ বাজছে। তে তার শেষ ইচ্ছা ভাবতে অনেক বেশি মনোযোগী ছিল, এবং তে সেটাতে সিদ্ধান্ত নিয়েও নিয়েছে। আমি এখন আমার ইচ্ছার কথা বলতে পারবো। এত তাড়াতাড়ি হয়ে গেল, মাত্র 30 সেকেন্ড লেগেছে। তুমি বলেছিলে 5 মিনিট লাগবে। পরি বাতাসে তার লাঠি ঘুরালো,
এবং একটি আলোর পথ সৃষ্টি করলো। তুমি কি প্রস্তুত তে? তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো এবং তেকে প্রস্তুত হতেই হবে। হ্যাঁ, আমি প্রস্তুত। পরি হাসলো এবং তার লাঠি ঘুরালো। আমি 3 গোনার সাথে সাথে তুমি তোমার ইচ্ছার কথা বলবে। তে অনেক বেশি নার্ভাস ছিল। 1 2 3। এবং এই রাতে তে ইচ্ছা পূরণ হয়েছিল, যেটা ছিল তে সারা জীবনের মতো। সকালবেলা তে ভাই তে রুমে ঢুকলো তেকে জাগানোর জন্য। পৃথিবীর সবচেয়ে একগুঁয়ে মানুষকে জানাই শুভ জন্মদিন, এবং ইউনোর ওয়াইফও তেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছে। ওহ আপু, জেগে ওঠো, আজকে তোমার জন্মদিন। উঠে পড়ো, না ছাড়া কিন্তু আমি তোমার গায়ে ঠান্ডা পানি ফেলে দিব। তের ভাই এবং তের ভাইয়ের বউ তেকে নাড়াতে লাগলো, কিন্তু তে কোনো নড়াচড়াই করছিল না এবং চোখ বন্ধ করেছিল। আমি নিজ হাতে তোমার জন্য কেক তৈরি করেছি। ওহ আপু, জেগে ওঠো না, আজকে তোমার জন্মদিন, তোমার কি মনে নেই? আপু, তোমার কি হয়েছে? তুমি জেগে কেন উঠছো না? এবং ইউনো অনেক আতঙ্ক হয়ে তার খালামণিকে ডাক দিল। তে, তার ভাই, তার ভাইয়ের বউ এবং তাদের খালা এই বাসায় থাকতো। টিয়াং, উঠে পড়ো, কি হয়েছে, উঠছো না কেন? তারা সবাই অনেক বেশি আতঙ্ক হয়ে পড়ল এবং তের খালা থেকে চেক করে সে অনেক জোরে জোরে কাঁদতে লাগলো। খালামণি, আপনি কান্না কেন করছেন? কি হয়েছে তে আপুর? আর আমাদের মাঝে নেই। কথাটা শুনে ইউনো চিৎকার করে কাঁদতে লাগলো এবং তার ওয়াইফেরও অনেক বেশি খারাপ অবস্থা, কারণ তে তাকে অনেক ভালোবাসতো, একদম বোনের মতো দেখতো। আপু উঠো না প্লিজ, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আপু তুমি জানো তুমি আমার সবকিছু। এরকম অস্বাভাবিক হঠাৎ মৃত্যুতে বাড়িতে একদম কান্নার ঢল নেমে পড়েছে। এরকম অবস্থায় হঠাৎই ইউনোর ওয়াইফ মানে সুজির পেটে ব্যথা শুরু হলো। সুজি তুমি ঠিক আছো? তোমার কি হয়েছে? তোমার কি ভালো লাগছে না? ইউনো দ্রুত সুজিকে নিয়ে ছুটে গেল।